হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। এই আমি কে? তিনি কি কবি? যদি কবি হন তাহলে হাজার বছর পথ হাঁটার প্রসঙ্গ কতটা গ্রহণযোগ্য? কেনই বা তিনি হাজার বছর ধরে হেঁটে চলেছেন? কবি কেন 50 বছর, 100 বছর বা 2000 বছর হাঁটার কথা বললেন না? বললেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই বনলতা সেন কে? তিনি কি কোনো নারী, কবির প্রেয়সী অথবা অন্য কিছু? আসছি সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আলোচনা কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের বনলতা সেন নামক কবিতাটি। বনলতা সেন বাঙালি কবিতা পাঠকের কাছে এক আবেশ। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এ কবিতার বহুমুখী আলোচনায় কোনো ছেদ পড়েনি, বরং তার জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। কবিতাটির অন্তরঙ্গ বিশ্লেষণে যাওয়ার আগে আমরা কবিতাটি সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। বনলতা সেন কবিতাটি প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1342 বঙ্গাব্দের পৌষ সংখ্যায়। পরবর্তীকালে কবিতা ভবন থেকে 1 পয়সায় একটি সিরিজে যেসব কবিতা সংগ্রহ প্রকাশিত হয় তার মধ্যে জীবনানন্দের বনলতা সেন নামক কাব্যগ্রন্থটিও নির্বাচিত হয়। আধুনিক কবিকুলের মধ্যে জীবনানন্দই প্রথম যিনি তার কবিতাতে নায়িকার নামের সঙ্গে একটি পদবী এবং নাটোর নামক একটি ভৌগোলিক ভূখণ্ডকেও যুক্ত করে দিয়েছেন। রবীন্দ্রনাথের নায়িকাদের থেকে জীবনানন্দের নায়িকার স্বাতন্ত্র্য এখানেই প্রথম চোখে পড়ে। শুধু তাই নয়, জীবনানন্দ এই কবিতায় নায়িকার সশরীরী একটি অবয়বকেও ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। এভাবেই জীবনানন্দ হয়ে উঠেছেন সেকালের আধুনিক কবিগোষ্ঠীর অন্যতম নেতৃত্ব। একদিকে বিশ্বযুদ্ধ মানুষকে এনে দাঁড় করিয়েছে আয়নার সামনে। মানুষ নিজেকে খুঁজছে, নিজের আইডেন্টিটি খুঁজছে, আর সেই সঙ্গে সঙ্গে কবি খুঁজছেন ইতিহাস বা প্রেম কিংবা প্রকৃতি অথবা মৃত্যুর মধ্যে মাত্র দুদণ্ড শান্তি। আর এসব নিয়েই বনলতা সেন কবিতাটি পাঠকের কাছে মনোগ্রাহী হয়ে উঠেছে। বনলতা সেন এই কবিতাটি 3টি স্তবকে বিন্যস্ত। প্রথম স্তবকে রয়েছে ছোটি পংক্তি, দ্বিতীয় স্তবকে রয়েছে ছোটি পংক্তি এবং তৃতীয় স্তবকে রয়েছে আরও ছোটি পংক্তি। অর্থাৎ কবিতাটির মোট পংক্তি সংখ্যা 18টি। খেয়াল করলে দেখা যাবে স্তবকগুলিতে কবি একটি বিশেষ মিল বিন্যাস রীতিকে অনুসরণ করেছেন। 6টি পংক্তির মধ্যে শেষ 2 পংক্তিতে রয়েছে অন্তমিল, আগের 4টি পংক্তিতে রয়েছে পর্যায়ক্রমিক অন্তমিল। অক্ষরবৃত্ত ছন্দের রীতিতে ধীর লয়ে, পংক্তি থেকে পংক্তিতে, স্তবক থেকে স্তবকে, সূচনা থেকে উপসংহারের দিকে ক্লান্ত মন্থর গতিতে এগিয়ে চলেছে কবির বক্তব্য। এবার আমরা মূল কবিতাটি একবার পড়ে নিতে পারি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে
পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তোরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। খেয়াল করলে দেখা যাবে এই কবিতার 3টি স্তবকে বক্তব্যের বিবর্তনের একটি স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। কবি বিভিন্ন স্তবকে বনলতা সেন এই কনসেপ্টটিকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন। কবির কাছে এই নায়িকা প্রথমে প্রেমিকা নারী, পরে প্রকৃতি এবং আরও পরে মৃত্যুর সমার্থক। কবিতার সূচনায় কবি বলেছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। প্রথম লাইন থেকেই কবিতাটির মধ্যে ধরা পড়ল একটি চলমানতা, একটি গতি, একটি অন্বেষণ, একটি এগিয়ে চলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয়, এই এগিয়ে চলা কার? আর এর উত্তর খুঁজতে গিয়েই যে শব্দটি আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো আমি। প্রাথমিকভাবে মনে হয় এই আমি একজন ব্যক্তি মানুষ, হয়তোবা তিনি কবি স্বয়ং। কিন্তু তাই কি? খটকা লাগে। যদি এই আমি শব্দের দ্বারা কবি নিজেকে বুঝিয়ে থাকেন, তাহলে তার পক্ষে 1000 বছরের পথ হাঁটা আদৌ কি সম্ভব? না। অর্থাৎ কবিতার এই লাইনের তাৎপর্য শুধুমাত্র শব্দগুলির বাইরের অর্থ দিয়ে বোঝা যায় না, বোধ দিয়ে, অনুভূতি দিয়ে, প্রজ্ঞা দিয়ে বিচার করতে হয়। আর তখনই বোঝা যায় এই পথ চলা 1000 বছর, 2000 বছর কিংবা 5000 বছর যাই হোক না কেন, এ আসলে শুধু সময়ের ব্যাপ্তিকে বোঝায়, সময়ের দীর্ঘতাকে বোঝায়। আর আমি আসলে ব্যক্তি কবি নয়, এই আমি মানব সভ্যতার প্রতিনিধি, এই আমি মানব সভ্যতার প্রতীক। অর্থাৎ কবিতার প্রথম স্তবকে কবি বললেন, এই মানব সভ্যতা যার মধ্যে কবির অস্তিত্ব লীন হয়ে রয়েছে, সেই মানব সভ্যতার পথ চলার ইতিহাস সুদীর্ঘকালের। স্বাভাবিকভাবেই জীবনানন্দের কবিতায় যে সময় চেতনা ধরা পড়ে, কবিতার প্রথম পংক্তি থেকেই কবি তার ব্যঞ্জনা নিয়ে এলেন। এখন প্রশ্ন, এই যে সভ্যতার এগিয়ে চলা, এ কি শুধুমাত্র একটি সরল রেখায় সামনের দিকে এগিয়ে যাওয়া? তাতে কি পথ পরিবর্তন নেই? নেই কোনো চড়াই উতরাই? অবশ্যই আছে। অন্তত প্রাগৈতিহাসিক যুগের না হলেও ইতিহাসে তার সাক্ষ্য পাওয়া যায়। সেই ইতিহাসকে কবিতার সঙ্গে অন্বিত করবার জন্য, সম্পর্কিত করবার জন্য জীবনানন্দ এবার বেছে নিয়েছেন ইতিহাসের কিছু উজ্জ্বল প্রসঙ্গ। এসেছে সিংহল সমুদ্র, মালয় সাগর, সম্রাট অশোক কিংবা বিদর্ভ নগরীর কথা। কবি বলছেন, সিংহল সমুদ্র হোক বা মালয় সাগর, সেখানে তিনি ছিলেন। এই অতীত ইতিহাসকে, ইতিহাসের দূরত্বকে স্পষ্ট করতে কবি ব্যবহার করলেন নিশীথের অন্ধকার এই শব্দবন্ধটি। অন্ধকার কথার অর্থ যা স্পষ্ট নয়, আলোকিত নয়। কবি যে সময়ে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অতীত ইতিহাসের দিকে চোখ ফেরালে তা অবশ্য অন্ধকারেরই মতো। এই অন্ধকার ইতিহাস আমাদের কি সন্ধান দেয়? আমরা প্রাচীন ইতিহাসে পড়েছি, এক সময় ভারতবর্ষ বহির্বাণিজ্যে বিশেষ প্রতিষ্ঠা লাভ করেছিল। তার বাণিজ্যের কেন্দ্র ছিল সিংহল, জবদ্বীপ, মালয় প্রভৃতি অঞ্চলগুলি। ইতিহাসের সেই উজ্জ্বল অধ্যায় পেরিয়ে এসেও আমাদের অর্থাৎ মানুষের সভ্যতার এগিয়ে চলা কিন্তু থেমে যায়নি। মানুষ বা তার সভ্যতা এক সময় বাণিজ্যকে, আর্থিক সমৃদ্ধিকে সভ্যতা বিকাশের চরম মানদণ্ড হিসেবে মেনে নিয়ে যখন তাকে ছুঁতে পারল, তখনও তার এগিয়ে চলা থামল না। সভ্যতার লক্ষ্য তখন বদলে গেল। বাণিজ্য থেকে ধর্ম হয়ে উঠল সভ্যতার অন্যতম অভীষ্ট। সেই বিম্বিসার অশোক সেই ব্যঞ্জনাকেই কবিতার মধ্যে প্রতিষ্ঠা করেছে। আমরা জানি সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে সমগ্র বিশ্বে বৌদ্ধ ধর্মের বাণীকে, শান্তি, প্রীতি, মৈত্রীকে আবিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেখানেও সভ্যতার চাকা থেমে গেল না, সভ্যতা আরও এগিয়ে চলল। সেই সূত্রেই কবিতায় এসেছে বিদর্ভ নগরীর কথা। বিদর্ভ নগরী
প্রাচীন ভারতবর্ষের নাগরিক বিলাসিতার প্রতীক। এইভাবে একের পর এক অভীষ্টের দিকে যাত্রা, লক্ষ্যের দিকে যাত্রা এবং লক্ষ্যে পৌঁছানোর পর আবার লক্ষ্য পরিবর্তন, এভাবেই আমি বা আমরা বা সমগ্র মানব সভ্যতা সৃষ্টির সেই আদি লগ্ন থেকে ক্রমশই চলমান। যে চলমানতার ফলশ্রুতি হলো ক্লান্তি। কবিতার প্রথম স্তবকের শেষে এসে কবি ঘোষণা করছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সোফেন। লক্ষ্য করার বিষয়, কবি এখানে জীবনকে তুলনা করলেন সমুদ্রের সঙ্গে। শুধু সমুদ্র নয়, সোফেন সমুদ্র। সোফেন সমুদ্র বললেন কারণ সামুদ্রিক ফেনা আসলে যা শূন্যেরই নামান্তর, যা ফাঁপা, যার অস্তিত্বের কোনো স্থায়িত্ব নেই। কবি মানব জীবন, মানব সভ্যতাকেও সামুদ্রিক ফেনার মতো ফাঁপা বা শূন্য বলে অনুভব করলেন। কবি বলছেন, যখন আমরা বা মানব সভ্যতা বাণিজ্যের মধ্যে শান্তি পাচ্ছি না, ধর্মের মধ্যে শান্তি পাচ্ছি না, বিলাসিতার মধ্যে শান্তি পাচ্ছি না, তখন কবিকে দুদণ্ড অর্থাৎ ক্ষণিক হলেও শান্তি দিয়েছে নাটোরের বনলতা সেন। বনলতা এই নামটির মধ্যেই আমরা যেন প্রকৃতিকে অনুভব করতে পারি, প্রকৃতিকে স্পর্শ করতে পারি, আবার তার মানবিক রূপটিকেও উন্মুক্ত করে তুলবার জন্যই কবিতার সঙ্গে সেন পদবীটি জুড়ে দিয়েছেন। তাই অন্তত প্রথম স্তবকের প্রেক্ষিতে বনলতা সেন আসলে প্রেমের আরেক নাম বা প্রকৃতির আরেক নাম। নাটোরের বনলতা সেন বলবার সঙ্গে সঙ্গে একটি ভৌগোলিক সীমা প্রত্যক্ষ হয়ে উঠল, যাতে নায়িকার মানবিক রূপটি আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই সঙ্গে সঙ্গে নাটোর শব্দটির অন্য একটি ব্যঞ্জনাও মনে আসে। নাটোর হলো সেই জায়গা যা একদা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান ছিল, এবং সেই নাটোরের রানী ভবানী, যিনি বাংলার অতীত স্মৃতিকে জাগিয়ে রেখেছেন, সেই নাটোরেই আবির্ভূত হলেন জীবনানন্দের কবি মানসী বনলতা সেন, যিনি কিনা শান্তির আধার। তবে হ্যাঁ, সে শান্তি মাত্র দুদণ্ডের। কবিতার পরের স্তবকে বনলতা সেন এই কনসেপ্টটিকে জীবনানন্দ অন্যভাবে ব্যক্ত করেছেন। বনলতা সেনের দ্বিতীয় ব্যঞ্জনা আর কি হতে পারে, কি হতে পারে এই বনলতা সেনের মানে, আসছি পরের পর্বে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। সেই অপেক্ষায় রইলাম। মনে রাখবে, উত্তরণ মানেই উত্তরণ পারবে তুমিও।